আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আমি ফাহিম শাহরিয়ার শিশির পড়াশোনা করছি ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ রুয়েটে। আচ্ছা, তোমাদের আজকে টপিক হচ্ছে শক্তি ও ভরবেগ। আসো, আমি কিছু শক্তি লিখেছি। আচ্ছা, শক্তিটা কি? শক্তি হচ্ছে যে কাজ করার ক্ষমতা, এটি হচ্ছে শক্তি। এখন আমরা বিভিন্ন শক্তির নাম নিতে আমাদের বিভিন্ন শক্তি মাথায় আসে। যেমন দেখো, বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি। এগুলোকে শক্তি কেন বলছি? কারণ এগুলোর কাজ করার ক্ষমতা আছে। তুমি এখনই বিদ্যুতের সুইচ দিলা, ফ্যান চলবে, তাই না? এটা কাজ হচ্ছে। এগুলোই হচ্ছে তোমার শক্তি। কারণ কি? তার কাজ করার ক্ষমতা আছে। এখন তুমি ধরো একটি বস্তুকে নিচ থেকে উপরে তুললা, তাহলে কি তোমার এটা শক্তির প্রয়োজন না তোলার জন্য? হ্যাঁ। এখন ধরো তুমি এই কাজটা কোনো যন্ত্র দিয়ে করলা, তাহলে সে যন্ত্র যে মাধ্যমে কাজটা করতেছে, যন্ত্র চলার জন্য কি শক্তির প্রয়োজন? যান্ত্রিক শক্তি। তার মানে ওইটাও একটা শক্তি। এখন বস্তুটা যে তুমি একটি উচ্চতায় তুললা বা একটা নির্দিষ্ট উচ্চতায় তুললা, ওই বস্তুর মধ্যে আবার কি শক্তি সঞ্চিত হচ্ছে? স্থিতি শক্তি বা এই যে বিভব শক্তি। তার মানে শক্তি, এই শক্তির ব্যাপক বিস্তার আছে। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো গতিশক্তি কি। যে গতির কারণে উৎপন্ন শক্তি হচ্ছে গতিশক্তি। যদি সহজে বলি যে গতির কারণে উৎপন্ন শক্তি হচ্ছে গতিশক্তি। আচ্ছা, শক্তি সম্পর্কে আরেকটা বিষয় বলে নিই, যে শক্তির নিত্যতার সূত্র হচ্ছে যে শক্তির কোনো ধ্বংস বা সৃষ্টি নাই। শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়। ঠিক আছে? যেমন খেয়াল করো যে যেসব রেল ইঞ্জিন আছে, আগের সময় যে রেল ইঞ্জিনগুলো ছিল যে কয়লা চালিত, হ্যাঁ, ওগুলা কি করে? যে কয়লা পোড়ালে যে তাপ উৎপন্ন হয়, ওই তাপ শক্তি আমাদের যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে? এখন খেয়াল করো এই বিভব শক্তি আর গতিশক্তি এর মধ্যেও কিন্তু এমন বিষয়টি ঘটে। এখন আসো খেয়াল করো যে গতির কারণে উৎপন্ন শক্তি হচ্ছে গতিশক্তি। গতিশক্তিকে আমরা ই কে দিয়ে প্রকাশ করি, কাইনেটিক এনার্জি। ই হচ্ছে এনার্জি, কে হচ্ছে কাইনেটিক। ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখন খেয়াল করো, আমি প্রথমেই বলেছি যে গতির কারণে উৎপন্ন শক্তি। এখন আমার গতি ভি যদি 0 হয়, তাহলে কি আমার কোনো বিভব শক্তি থাকবে? থাকবে না। আচ্ছা, এটা তোমাদের বইয়ে ডব্লিউ দিয়ে প্রকাশ করা আছে। ঠিক আছে? এটা ডব্লিউ দিয়ে প্রকাশ করলে হবে, ই কে দিয়ে প্রকাশ করলেও হবে, কোনো সমস্যা নাই। বিভব শক্তি। আচ্ছা, বিভব শক্তি খেয়াল করো যে উলম্বিক অবস্থানের পরিবর্তনের জন্য উৎপন্ন শক্তি। আচ্ছা, এই উলম্বিক অবস্থান আমি কেন বলতেছি? ধরো একটি ইট, ধরো এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে একটি ইট। ঠিক আছে? এখন এই ইটটাকে তুমি যে এই উচ্চতায় তুললাম, ধরো ইটটাকে তুমি এই যে এই উচ্চতার উপরে তুললাম। ঠিক আছে? তাহলে কিন্তু এর মধ্যে একটি বিভব শক্তি সঞ্চিত থাকতেছে। কেন থাকতেছে? কারণ কি? তুমি তো একটা কাজ করেছো, ধরো তুমি নিজের হাত দিয়ে একটা তুললা, তোমার তো একটা শক্তি ব্যয় হয়েছে না? ওই সেম শক্তিটাই, যে পরিমাণ শক্তি তুমি ব্যয় করে উপরে তুলছো, ওই শক্তিটাই কিন্তু এতে সঞ্চিত আছে। ঠিক আছে? এখন এর মধ্যে বিভব শক্তি আছে। এখন তুমি বলবা যে ভাইয়া, যে আমি যদি ইটটাকে উপরে না তুলে, আমি যদি ইটটাকে এই অবস্থানে আছে, আমি এই যে গড়ায় 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 আমি এই অবস্থানে আনলাম, তাহলে কি এর মধ্যে কি কোনো বিভব শক্তি সঞ্চিত হবে? হবে না। কারণ আমি আগেই বলেছি উলম্বিক অবস্থানে পরিবর্তন। তার মানে কি? উপরে তুলতে হবে, অবস্থানে পরিবর্তন উপরে হতে হবে। যদি তোমার ইটটা এই অবস্থানেও থাকতো উপরে, ধরো একটা সুতা দিয়ে ঝুলতেছে, তুমি সুতাটা আরো টানলা, টেনে ইটটাকে আরো উপরে তুললা, তাহলে যে উলম্বিক যে পরিবর্তন হবে, এটাই হচ্ছে বিভব শক্তি আরো সঞ্চিত হচ্ছে। এখানে তো একটা বিভব শক্তি ছিলই, কারণ তুমি এইটুকু উপরে উচ্চতায় তুলেছো। তাহলে কি? তুমি যখন এটাকে আরো উচ্চতায় তুলতেছো, তখন এতে কিন্তু আরো বিভব শক্তি সঞ্চিত হচ্ছে। এখন খেয়াল করো, এখন আমি যদি এখানে সুতাটা কেটে দিই, তাহলে কি এটা নিচে পড়া শুরু করবে না? অবশ্যই নিচে পড়া শুরু করবে। তাহলে এটা যদি নিচে পড়া শুরু করে, তাহলে এর মধ্যে কি ঘটনা ঘটতেছে বলতো? এই অবস্থানে কি কোনো এর গতিশক্তি আছে? ধরো সর্বোচ্চ অবস্থান এটা, এই অবস্থানে কি এর কোনো গতিশক্তি আছে? কারণ নাই। কারণ কি? এটা হচ্ছে স্থির অবস্থানে একটা তুলছি, তাই না? আমি স্থির অবস্থানে ভি বেগের মান কত হয়? 0। ভি বেগের মান হয় কত? 0। বেগের মান যদি 0 হয়, তাহলে গতিশক্তির হাফ এম ভি স্কোয়ার কি ইকে 0 হবে না? তার মানে এই অবস্থানের কোনো গতিশক্তি নাই। এবার
এই অবস্থানে কি এর বিভব শক্তি আছে? অবশ্যই এই অবস্থানে বিভব শক্তি আছে, কারণ কি একটি নির্দিষ্ট উচ্চতা আছে, এই কারণে এই অবস্থানে বিভব শক্তি আছে। বিভব শক্তি আছে, গতিশক্তি নাই। ঠিক আছে, এখন খেয়াল করো মোট শক্তি কি। মোট শক্তি হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো তো, যে সর্বোচ্চ অবস্থান তো এটা, তাই না? তাহলে এই সর্বোচ্চ অবস্থানে মোট শক্তিটা কি হচ্ছে বলো তো? সর্বোচ্চ অবস্থানে কি আমার গতিশক্তি আছে? নাই। তাহলে কি বিভব শক্তি আছে, তার মানে সর্বোচ্চ অবস্থানে মোট শক্তি হচ্ছে বিভব শক্তি। আশা করি ভাই বুঝছো। এখন এ তো গেল সর্বোচ্চ অবস্থান, এবার আসি সর্বনিম্ন অবস্থানে। যখন বস্তুটা ছেড়ে দিলাম, পড়তে 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 একদম ভূমি স্পর্শ করে আগ পর্যন্ত ধরো আসলো, তাহলে বিষয়টা কি হচ্ছে? তাহলে কি এর মধ্যে কি গতিশক্তি থাকতেছে? হ্যাঁ থাকতেছে। কারণ কি এখন তার স্থির না, বস্তুটা যখন ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে চলে আসে তখন কিন্তু বস্তু আর স্থির থাকে না। বস্তু স্থির থাকে না, তার মধ্যে কি একটা গতি থাকে না? আর আমি তোমাকে আগেই বলেছি যে গতি থাকলে গতিশক্তি আছে। ঠিক আছে, তার মানে কি এই যে ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে, ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে যে এখানে কি ভি আছে, ভি আছে, ভি কিছু একটা আছে, ভি এর মান যেহেতু কিছু আছে তার মানে এখানে গতি শক্তিও আছে, গতি শক্তি আছে। এখন এখানে কি বিভব শক্তি আছে? বিভব শক্তি কিন্তু নাই। কারণ কি? কারণ আমরা আগেই বলেছি বিভব শক্তি হচ্ছে উচ্চতার উপর নির্ভর করে, উলম্বিক অবস্থান পরিবর্তন বা উচ্চতার উপর নির্ভর করে। এখানে কি ভূমির সাথে কি উচ্চতা হচ্ছে? যখন একদম স্পর্শ করার আগ মুহূর্তে হচ্ছে, উচ্চতা কিন্তু নাই, তাই না? তার মানে এখানে কি বিভব শক্তি নাই, বিভব শক্তি নাই। তাহলে সর্বোচ্চ অবস্থানে মোট শক্তি হচ্ছে বিভব শক্তি, আর ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে মোট শক্তি হচ্ছে গতি শক্তি, কারণ কি বিভব শক্তি নাই। এইবার আসি মাস পর্যায়গুলোয় কি হবে। মাস পর্যায়ে কি হবে? বিভব শক্তিও থাকবে, গতি শক্তিও থাকবে। শক্তি কিন্তু সংরক্ষণশীল, ঠিক আছে, যে মোট শক্তি সবসময় সেম থাকবে, মোট শক্তি সবসময় একই থাকবে। বাস্তবে কিন্তু তা ঘটে না, কারণ হচ্ছে কি যে বাতাসের চাপ থাকে বা সংঘর্ষ মানে ঘর্ষণ থাকে, ঘর্ষণ বলের কারণে কিন্তু বাতাসের ঘর্ষণ আর কি কিছু শক্তি কিন্তু তাপ শক্তি হিসাবে বের হয়ে যায়, কিন্তু আমরা ওটা কনসিডার করব না। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো যে মাঝখানে যে বললাম ভাইয়া এই ইটটা যখন মাঝখানে ছিল তাহলে এটি কি হবে, এখানে কোন শক্তি আছে খেয়াল করো। এখানে তো সম্পূর্ণ শক্তি বিভব শক্তি, তাই না? উপর থেকে যখন ছাড়তেছি বেগ বাড়তেছে, উপর থেকে যখন ছাড়তেছি বেগ বাড়তেছে, ঠিক আছে, বেগ বাড়লে কি শক্তি বাড়ে? গতি শক্তি বাড়ে। আর গতি শক্তি যদি বেড়ে যায় তাহলে মোট শক্তি একই রাখার জন্য বিভব শক্তিকে কমতে হবে না? খেয়াল করো তো, উপরে তো সর্বোচ্চ বিভব শক্তি, তো বিভব শক্তি আস্তে আস্তে কমতে 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 এই যে লাস্ট মুহূর্তে এসে বিভব শক্তি শূন্য হয়ে যায়। ঠিক আছে ভাই, লাস্ট মুহূর্তে এসে বিভব শক্তি কি হবে? শূন্য হয়ে যাবে। হ্যাঁ, আর গতিশক্তি কি হবে? গতিশক্তি তো এখানে শূন্য ছিল, তাহলে গতিশক্তি যেহেতু বেগ বাড়তেছে তাহলে গতিশক্তিও বাড়তে 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 ভূমি স্পর্শ করার আগে সর্বোচ্চ হয়ে যাবে। আশা করি ভাই বুঝছো। এই মাঝখানে কিন্তু গতিশক্তি আর বিভব শক্তি দুটোই থাকবে, এই দুটি যোগফল মোট শক্তি সমান হবে, মানে এইখানেও যে শক্তি হবে এখানেও সে মোট শক্তি তাই হবে, এখানেও মোট শক্তি একই হবে। আশা করি ভাই এইটুকু বুঝছো। এখন আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে গতিশক্তির সূত্রটা আসলো কোথা থেকে, তাই না? আচ্ছা, গতিশক্তির সূত্রটা আমরা কি বলেছি? শক্তি কি? কাজ করার সামর্থ্য শক্তি, তাই না? কাজ থেকে নিয়ে আসি। আসো, কাজ ডব্লিউ সমান আমরা কি জানি? এফ এস, তাই না? হ্যাঁ, আচ্ছা এখন ডব্লিউ সমান এফ এস। এফ কি? এফ হচ্ছে বল আর এস হচ্ছে সরণ। অর্থাৎ তুমি যদি কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করো আর তোমার বলের দিকে যদি সরণ ঘটে তাহলেই কিন্তু তোমার কাজ তৈরি হবে, তাই না? আচ্ছা, এবার আমরা এফ সমান কি জানি? এম এ না, মানে কি ফাদার সমান মাদার নাকি? এফ সমান এম এ, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? ডব্লিউ সমান এম এ এস। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো আমরা একটা সূত্র জানি না,
যে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as, তাই না? আচ্ছা, এখন বস্তুটি আদিবেগ শূন্য ধরি, তাহলে ভি স্কয়ার সমান সমান কি হচ্ছে 2as, তাহলে as সমান সমান কত হচ্ছে ভি স্কয়ার বাই 2, তাই না? এখন এই as এর মানটা আমরা এখানে বসাই দিই, তাহলে কি হচ্ছে দেখো তো, w সমান সমান কি হচ্ছে m ইনটু ভি স্কয়ার বাই 2, তার মানে কি এই দেখো হাফ m ভি স্কয়ার, এটাই হচ্ছে তোমার গতিশক্তি, যেটাকে ই কে দিয়ে প্রকাশ করা হয়। ই কে তে কি কাইনেটিক এনার্জি, ই কে তে কি কাইনেটিক এনার্জি, ঠিক আছে ভাইয়া? ই কে কি কাইনেটিক এনার্জি, যার মান কি হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। আচ্ছা, যখন আমি উচ্চারণ করবো তোমরা চেষ্টা করবে যে মুখে মুখে বলা, দেখবা যে সূত্রগুলা আটস্থ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা ভাই, এখন আমরা বিভব শক্তি নিয়ে আলোচনা করে আসো যে বিভব শক্তিটা কি। বিভব শক্তিটা একটা শক্তি যেটা হচ্ছে কি বস্তুর অবস্থানে পরিবর্তন, অর্থাৎ উলম্বিক অবস্থানে পরিবর্তনের কারণে সৃষ্টি হয়। এখন আমরা দেখো, আমরা যদি বস্তুটা মাটিতে থাকে, ধরো বস্তুটা যদি মাটিতে থাকে, তাহলে কি হচ্ছে, তাহলে কি এর কোনো উলম্বিক কোনো পরিবর্তন হচ্ছে, বা এটা কি মাটি থেকে উপরে আছে? হ্যাঁ, নাই, তাহলে এর মধ্যে কোনো বিভব শক্তি নাই। বস্তু যদি সামান্যতম উপরে থাকতো তাহলে তার মধ্যে বিভব শক্তি থাকতো, ঠিক আছে ভাই? আশা করি বুঝছো। এখন খেয়াল করো যে এই শক্তিটা কি, ধরো তুমি একটি ইটকে উপরে তুলতেছো, তাহলে তুমি কি পরিমাণ কাজ করছো বলো তো? তুমি ধরো কাজ করতেছো এফএস, তাই না? কাজ সমান এফএস। তুমি কি করতেছো? তুমি হচ্ছে ইটকে তুলতেছো, তাহলে ইটের ভর কি এম। তুমি অভিকর্ষ বলে বিপরীত দিকে তুলতেছো, তাহলে তোমার কি ত্বরণ কি হবে? জি না এম জি। এফ সমান কি হচ্ছে এখানে এম জি। আর যেহেতু উলম্বিক ভাবে তুলতেছো, তাই না, উপরের দিকে তুলতেছো, এই কারণে আমরা সরণ আমরা এস না ধরে আমরা কি করি এইচ ধরি, হাইট, ঠিক আছে? এস সাধারণত ধরা হয় কখন, যে যখন তুমি একটা সমান্তরালে কোনো জিনিসকে হচ্ছে ইয়ে করো, সরাও, ধরো এখান থেকে এখানে সরাইলা, তখন সেক্ষেত্রে তুমি এই দূরত্বকে তুমি এস ধরতে পারো। উপরে উপরে যখন আমরা তুলবো, উপরে বা নিচে, সেক্ষেত্রে আমরা এইচ নেব, ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে এই যে এইভাবে আসে হচ্ছে তোমার, তুমি যে পরিমাণ কাজ করে ইটটাকে তুললা, ওই সমপরিমাণ কাজই কিন্তু ইটের ভিতরে স্টোর থাকতেছে, ঠিক আছে? অনটা রিচার্জেবল ব্যাটারির মতো, যে তুমি যে পরিমাণ কাজ করলা, যেটাকে তোলার জন্য এমজিএস কাজটা করলা তুমি, এই কাজটাই কিন্তু বিভব শক্তি রূপে বা স্থিতি শক্তি রূপে ওই ইটের ভিতরে জমা রয়েছে। যখনই তুমি ছাড়বা, ওই শক্তিটাই গতিশক্তি হিসেবে রূপান্তরিত হয়ে যাবে। এবার বুঝছো ভাই? আচ্ছা, বিভব শক্তিকে ইপি দিয়ে প্রকাশ করা হয়। ইপি তে কি পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? ইপি তে কি পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? তোমরা এটা না লিখলেও চলবে, তোমরা ডব্লিউ দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি ভরবেগ, তাই না? আচ্ছা, হ্যাঁ, সহজ সূত্র সবচেয়ে, যে ভর এবং বেগের গুণফলকেই ভরবেগ বলে, তাই না? এটা তো কারোর ভুল হয় না। আচ্ছা, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। ভরবেগ পি সমান এম ভি। এম হচ্ছে কি, এম হচ্ছে বস্তুর ভর, আর ভি হচ্ছে কি বস্তুর বেগ, তাই না? আচ্ছা, এখন আসো একটা জিনিস, যে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক কি? গতিশক্তি, দেখো খেয়াল করো তো, আমরা কি জানি গতিশক্তি ই কে, এ দেখো আমি লিখতেছি কাইনেটিক এনার্জি সমান সমান কি লিখতেছি আমি, হাফ এম ভি স্কয়ার, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো, যে আমরা এখানে ভরবেগ নিয়ে আসবো। ভরবেগ সমান কি জানি আমরা, এম ভি, তাই না? ভরবেগ সমান কি জানি আমরা, এম ভি। আচ্ছা, এখন খেয়াল করো যে এখানে এম আছে, ভি স্কয়ার আছে, তাই না? এখন এটাকে কি করা যায়? একটা কথা চিন্তা করো তো, আমরা যদি হাফ এম ভি স্কয়ার লিখলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই, লিখলাম। এবার আমরা উপরে আর নিচে একটা করে এম গুণ করি, আমার কি মানের কোনো পরিবর্তন হবে? হবে না, ঠিক আছে? উপরে আর নিচে এম গুণ করলাম, কেন করলাম এখনই তুমি বুঝবা। খেয়াল করো, যে হাফ দিলাম, দুইটা এম মিলে কি হয়ে গেল, এম স্কয়ার,
ভি স্কোয়ার, নিচে কি থাকতেছে এম থাকতেছে, তাই না? এখন খেয়াল করো এই যে দুইটা সেম জিনিস হয়ে গেছে, তাই না? এখন এই স্কোয়ার দুইটা আমি মুছে দিলাম, মুছে দিয়ে আমি এই দেখো পুরোটার উপর স্কোয়ার দিতে পারি, অবশ্যই পারি। আচ্ছা, তাহলে কি থাকছে দেখো তো, এই এম ভি সমান সমান কি ভরবেগ না পি, ঠিক আছে? তাহলে হাফ ইনটু কি হবে পি স্কোয়ার বাই এম। তাহলে আমাদের সূত্রটা কি হচ্ছে, ই কে সমান সমান পি স্কোয়ার বাই 2m। আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। আশা করি ভাই বুঝছো বিষয়টা কি হলো। ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, খেয়াল করো যে এখানে একটি ম্যাথ দেওয়া আছে যে 60 মিটার উচ্চতা থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে ফেলে দেওয়া হলো, কোন উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? ঠিক আছে। আচ্ছা, পূর্ববর্তী ক্লাসে আমরা কনসেপ্ট বুঝিয়েছি যে গতিশক্তি বিভব শক্তি কি, এর সূত্রগুলা কি। হ্যাঁ, এখন আমরা ডাইরেক্ট ম্যাথে চলে যাব। খেয়াল করো, আমি গত ক্লাসেও বলেছিলাম যে যখনই কোনো ম্যাথ দেওয়া থাকবে, যদি সম্ভব হয় চিত্রটা মানে এঁকে নেওয়ার, চিত্র আঁকলেই তোমার অর্ধেক প্রশ্নের সমাধান হয়ে যায়। আচ্ছা, প্রশ্ন আমরা চিত্র আঁকি যে 60 মিটার উচ্চতা দেওয়া আছে, তাই না? তাহলে এটা ধরলাম হচ্ছে ভূমি, এটা আমরা ভূমি ধরলাম। এবার এই যে 60 মিটার উচ্চতা একটা বস্তু আছে, কত মিটার উচ্চতা? 60 মিটার উচ্চতা বস্তু আছে। কয় কেজির বস্তু? এম সমান সমান কত? 2 কেজি। উচ্চতা কত? 60 মিটার, তাই না? আচ্ছা, এখন বলছে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। আচ্ছা, আগে আমরা গতিশক্তি আর বিভব শক্তিটা বের করে নিই। আমরা ধরে নি যে ভূমি থেকে এই উচ্চতায়, ধরো এই যে এই পয়েন্টে যখন আসবে বস্তুটা, যখনই এই পয়েন্টে আসবে, হ্যাঁ, এই উচ্চতায় যখন আসবে, তখন এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। আমরা ধরে নিই, আমাদের এইচ এর মানটাই বের করতে হবে। ঠিক আছে, আমরা ধরে নিই যে বস্তুটা পড়তে পড়তে এমন একটা অবস্থায় আসলো মাঝখানে, যেটা ভূমি থেকে এই উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। আসো এবার আমরা শুরু করি। এখন এই যে এই উচ্চতায়, তাই না, এই উচ্চতায় এর বিভব শক্তি কি হবে খেয়াল করতো। এই উচ্চতায় বিভব শক্তি কি হবে বলতো? এই উচ্চতায় বিভব শক্তি হবে হচ্ছে কি বলতো, mg। h কি হবে? 60 হবে? পুরোটা নেব নাকি এখান থেকে এইটুকু অংশ নেব, নাকি এখান থেকে এইটুকু অংশ নেব বলতো? বিভব শক্তি সব সময় ভূমি থেকে হিসাব করা হয়, ভূমি থেকে বস্তুর উচ্চতা। এখন ভূমি থেকে বস্তুর উচ্চতা তো আমি h ধরেছি, তাই না? তাহলে আমার এইখানে কি হবে? এই যে h হবে। 60 বা 60 মানে h হবে না। খেয়াল করো, বিভব শক্তি সবসময় ভূমি থেকে উচ্চতা হিসাব করা হয়, আর গতি শক্তি সবসময় বস্তু যে অবস্থান থেকে পড়ছে সেই অবস্থান থেকে যে অবস্থানে আসছে এই উচ্চতা হিসাব করা হয়। ঠিক আছে ভাইয়া? তাহলে যেহেতু এই অবস্থানে আমি ধরে নিয়েছি যে বিভব শক্তি গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ, তাহলে এই অবস্থানে এর বিভব শক্তি কি হবে? mgh। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখন এই উচ্চতায় গতিশক্তি কি হবে আসো। আমরা কি জানি হাফ এম ভি স্কোয়ার। ভি কে আমার দেওয়া আছে, ভি কে আমি জানি যে অবস্থানে এর হচ্ছে গতি কত, ভি এর মান কত, গতিবেগের মান আমরা জানি না। তাহলে আমরা কি করব খেয়াল করো তো, হাফ এম ভি স্কোয়ার সমান সমান আমরা কি জানি, ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। এইচ কোন এইচ এবার বলো? এটা কিন্তু এই এইচ না, এইচটা আমরা এইচ ড্যাশ দিয়ে প্রকাশ করব। কারণ কি, আমি তোমাকে একটু আগেও বললাম যে গতিশক্তি নির্ণয় করা হয় কোথা থেকে? গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা কোনটা? গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা হচ্ছে যেই অবস্থান থেকে ছাড়া হচ্ছে ওই অবস্থান থেকে যে নিচে পড়তেছে না, এই যে অবস্থানের এই উচ্চতাটা হবে হচ্ছে গতিশক্তির উচ্চতা। ঠিক আছে? এক নয়, কারণ কি, বস্তুটা যতটুকু নামতেছে ওই উচ্চতার জন্যই তো সে গতি লাভ করতেছে, তাই না? তাহলে আমার গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা হবে কি, এইখান থেকে এইটুকু, যেটার মান কত
পুরোটা যদি 60 হয়, এইটুক যদি h হয়, তাহলে এইটুকের মান হবে 60 মাইনাস h। আশা করি ভাই বুঝছো, যেটাকে আমরা দেখো h ড্যাশ দিয়ে প্রকাশ করেছি। আবারও বলি, বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা সবাই কিন্তু গুলায় ফেলে, ঠিক আছে, কিন্তু তোমরা গুলাবে না। বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা হচ্ছে ভূমি থেকে বস্তু যে অবস্থানে আছে সেই উচ্চতা, আর গতি শক্তির ক্ষেত্রে উচ্চতা হচ্ছে বস্তু যে অবস্থান থেকে নিচে পড়তেছে, বস্তু যে অবস্থান থেকে নিচে পড়তেছে ওই অবস্থান থেকে যে অবস্থানে আমরা ধরে নিয়েছি ওই অবস্থানটুকুর উচ্চতা হচ্ছে আমার গতি শক্তির ক্ষেত্রে উচ্চতা। ঠিক আছে, এখন খেয়াল করো, বস্তু তো স্থির ছিল না, আমি তো স্থির অবস্থা থেকে ফেলেছি, তাহলে ইউ এর মান কত হচ্ছে? ইউ এর মান 0। ঠিক আছে, তাহলে কি হচ্ছে খেয়াল করো তো, হাফ এম ইন্টু কি হচ্ছে 2g h ড্যাশ, তাই না? 2g h ড্যাশ, h ড্যাশের মান কত আমরা বসাই দিই, 60 মাইনাস h। এই দেখো আমার দুইটা সমীকরণ হয়ে গেল, এটা হচ্ছে সমীকরণ 1 নাম দিই, এটা সমীকরণ 2 নাম দিই। এখন আসো আমার প্রশ্নে খেয়াল করো, কি বলছে, কোন উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? তাহলে গতি শক্তি লিখে আসো, গতি শক্তির মান কত? এটা গতি শক্তি ইকে, তাই না? গতি শক্তি হবে কি, গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ, তার মানে কি 2 ইন্টু বিভব শক্তি না, গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ। দেখো ঠিক আছে কিনা সম্পর্ক, গতি শক্তি হবে বিভব শক্তির দ্বিগুণ। এবার গতি শক্তির মান বসাও, হ্যাঁ এই দেখো এই 2 কেটে যায় কিন্তু, ঠিক আছে, তাহলে আমার থাকতেছে কি বলতো, mg 60 মাইনাস h, তাই না? আর এখানে কি থাকছে 2 ইন্টু mgh, এখান থেকে আমরা h এর মানটা বের করে নেব। খেয়াল করো তো, mg কাটা যায় কিনা, অবশ্যই কাটা যায়। তারপর খেয়াল করো, তাহলে কি থাকছে 60 মাইনাস h ইজ ইকুয়াল টু 2h, তাই না? তাই তো, আচ্ছা এখন আমরা কি করব, খেয়াল করো তো, h টা আমরা এদিকে নেব, তাহলে 3h সমান সমান 60, অতএব h সমান সমান 20 মিটার। h সমান সমান কি পাইলাম আমরা, 20 মিটার। আশা করি ভাই বুঝছো বিষয়টা, যে h সমান সমান কি হলো 20 মিটার, মানে কি এইখান থেকে এইটুকুর উচ্চতা হচ্ছে এই যে 20 মিটার। ভূমি থেকে দেখো 20 মিটার উপরে আমার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, তাই না? আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো তো, আমি যদি বলতাম যে এটা তোমার অবজেক্টিভে আমি দিয়েছি, তুমি এটা 10 সেকেন্ডে সলভ করো, তাহলে কি তুমি এত বড় প্রসেস কি তুমি করার সময় আছে? সময় নাই। এইসব ক্ষেত্রে আমরা কি ইউজ করব, শর্টকাট। শর্টকাটটা কি দেখো খেয়াল করো, শর্টকাটটা হচ্ছে যে আমার উত্তর, ঠিক আছে, যে h হবে x ডিভাইডেড বাই n প্লাস 1, ঠিক আছে? এই দেখো সূত্রটা একটু মাথায় রাখবা, হ্যাঁ আমি উপরে এটা একটু মুছে দিই। খেয়াল করো, সূত্রটা হচ্ছে কি h ইজ ইকুয়াল টু x ডিভাইডেড বাই n প্লাস 1। এই সূত্র দিয়ে তুমি এই ধরনের ম্যাথ সব করে ফেলতে পারবা, 10 সেকেন্ড লাগবে। খেয়াল করো, x টা কি, x টা হচ্ছে যে উচ্চতা থেকে পড়তেছে, তার মানে কি এই দেখো এইটা হবে x, এইটা x এর মান, ঠিক আছে? আর n টা কি, এই দেখো এইখানে খেয়াল করো, n টা হচ্ছে এই যে e কে সমান সমান আমার সম্পর্ক কি বলছে, দ্বিগুণ না? তাহলে এই দেখো এই যে এইটা হবে n এর মান। আসো বসাই, তাহলে h হবে কত, x এর মান কত 60, n এর মান কত 2 প্লাস 1, তাহলে 60/3 সমান সমান 20 মিটার। দেখো তোমার কিন্তু পুরো ম্যাথটা করাও লাগলো না, তুমি অঙ্ক দেখেই তুমি উত্তর বলে দিতে পারবা। বিষয়টা কি হলো, a সমান সমান x ডিভাইড বাই n প্লাস 1। x কি, যে উচ্চতাটা দেওয়া আছে সেটা, n কি আমাদের সম্পর্ক থেকে n এর মান বেরোবে। আর একটা কথা, সম্পর্কের ক্ষেত্রে e কে সবসময় একা রাখবা, e কে কাইনেটিক এনার্জি সমান n ইনটু, সূত্র হচ্ছে e কে সমান n ইনটু ep। তার মানে এই যে যেভাবে থাক না কেন আমার এই ফর্মে আনতে হবে, তাহলে আমি n এর ভ্যালুটা পাবো। এখন খেয়াল করো, আমি যদি প্রশ্নে বলতাম যে বিভব শক্তি
এমন অবস্থা নিয়ে আসো যে বিভব শক্তি গতি শক্তির 3 গুণ হবে। তাহলে কি দাঁড়াইতো? তাহলে দাঁড়াইতো যে বিভব শক্তি গতি শক্তির কত গুণ? 3 গুণ দিতাম। তাহলে তোমার উত্তরটা কিভাবে হতো? আমি তোমার আগেও বলেছি যে আমরা ইকে কে একা রাখবো। তাহলে ইকে কে যদি আমরা একা রাখি তাহলে হচ্ছে কি বলতো 1/3 ইপি না? দেখো এই মানটা হচ্ছে এন এর মান, ঠিক আছে ভাই? এই মানটাই হচ্ছে আমার এন এর মান। ইকে কে একা রেখে ইকে সমান সমান এন ইন্টু ইপি। তাহলে আসলে সূত্রে বসাই। আমার যদি এক্স এর মান 60 হয়, ধরো এই সমান সমান কত? 60। আমি 60 মিটার উচ্চতা থেকেই ফেলবো, ডিভাইড বাই এন এর মান কত? 1/3 প্লাস 1 সূত্র অনুযায়ী, ঠিক আছে? তাই ক্যালকুলেশন করলে কত হবে দেখো তো? 60 ডিভাইডেড বাই কত? 4/3, তাই না? 4 ইন্টু কত? 3, তাই না? ক্যালকুলেশন করো। 3 15 45, তাই না? 45 মিটার। বুঝতে পেরেছো ভাইয়া? আশা করি ভাই বুঝতে পেরেছো যে সূত্রটা কিভাবে কাজ করে। যে এই সমান সমান x ডিভাইডেড বাই n প্লাস 1। x কি? যে উচ্চতা থেকে আমরা ফেলতেছি সেটা হচ্ছে x এর মান, আর n কি? n হচ্ছে যে আমার সম্পর্ক থেকে আসবে। যদি বলে দ্বিগুণ, দ্বিগুণ থাকলে এমন মানে গতিশক্তি, সবসময় গতিশক্তি একা রাখবা। গতিশক্তি একা রেখে n ইন্টু বিভব শক্তি, এইখান থেকে যেটা পাবা এই n এর মানটা তুমি এখানে জাস্ট বসায় দিবা, দেখবা তোমার উত্তর হয়ে গেছে। আর এই সূত্রে সবসময় ভূমি থেকে মান আসে, যে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে, ঠিক আছে? তোমার যদি ওই বস্তু থেকে যদি উচ্চতা চেতো, মানে উপর থেকে উচ্চতা চেতো, তাহলে তুমি এই মোট উচ্চতা থেকে ওটা বিয়োগ করে দিতা, তাহলেই কিন্তু তোমার উত্তর হয়ে যেত। আশা করি ভাই বুঝতে পেরেছো ম্যাথটা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাথ, এবং এটা বুঝতে পারলে অনেক ম্যাথই সলভ করা সম্ভব। অনেক কনসেপচুয়াল ব্যাপার আছে। তুমি চাইলে এটা দিয়ে তুমি কি করতে পারো, যে বিভব শক্তি গতি শক্তির 50% হবে বা 60% হবে, এই ধরনের ম্যাথ করতে পারো, ঠিক আছে? সব সেম নিয়ম। তোমার যদি 50% বলে তাহলে তুমি কি করবা? হ্যাঁ, যদি আমি বলি যে গতি শক্তি বিভব শক্তির 50% হবে, মানে এক কথায় যে অর্ধেক, তাই না? 50%, তাহলে 50% যদি হয় তাহলে আমরা কিভাবে করব? যে গতি শক্তি বিভব শক্তির 50%, এটাই তো, আমি তো এটাই বললাম নাকি অন্য কিছু বলেছি? আমি এইটাই বলেছি যে গতি শক্তি বিভব শক্তির 50%, তাই না? আসো পার্সেন্ট থেকে আমরা ইয়েতে নিই, 50 ডিভাইড বাই 100, তাই না? তাহলে কত হচ্ছে? হাফ হচ্ছে না? এই দেখো সেই আগের নিয়ম। তুমি ম্যানুয়ালি করবা, বড় অঙ্ক ক্ষেত্রে ম্যানুয়ালি করবা, আর যদি তুমি অবজেক্টিভ আসে এত বড় করার তোমার সময় পাবা না, তাই না? তাহলে কি করতে হবে? আমরা এটা ইউজ করব। এই দেখো এটা হচ্ছে n এর মান, ঠিক আছে? আমরা যদি এটা ইউজ করি তাহলে আমরা অবজেক্টিভ খুব সহজে করতে পারবো, কিংবা আমাদের প্রশ্নের উত্তর ঠিক আছে কিনা, দেখো উত্তর 20 মিটার, তাই না? আমার কিন্তু উত্তর এটা করে উত্তর 20 মিটারই আসছে, তাহলে আমরা উত্তর ঠিক আছে কিনা কিংবা আমার প্রশ্ন সমাধান ঠিক আছে কিনা আমরা কি করতে পারি? এই সূত্রের মাধ্যমে আমরা ক্রস চেক করতে পারি। আশা করি ভাই বুঝছো। ধন্যবাদ। আচ্ছা ভাই খেয়াল করো যে এখানে আমরা একটা প্রশ্ন লিখেছি। প্রশ্নে বলা আছে যে ভরবেগ 100% বাড়ালে গতিশক্তি কত পার্সেন্ট বাড়বে? খেয়াল করো যে ওয়ার্ডগুলা কি ওয়ার্ডগুলা মনে রাখবা, ঠিক আছে? যে এত পার্সেন্ট বাড়লে গতিশক্তি কত পার্সেন্ট বাড়বে বলেছে, ঠিক আছে? কত পার্সেন্ট হবে বলে নাই, বাড়বে বলেছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমি পরে আসবো এটা নিয়ে। আচ্ছা খেয়াল করো, ভরবেগটা কি? ভরবেগ p সমান সমান mv আমরা জানি, তাই না? আচ্ছা, গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, পার্ট 1 এর ক্লাসে আমি করিয়েছিলাম যে গতিশক্তির সাথে আমাদের ভরবেগের সম্পর্ক। আচ্ছা, গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। যারা প্রথম ক্লাস দেখো না তারা দেখে আসতে পারো। এখন খেয়াল করো ইকে সমান পি স্কোয়ার বাই 2m, তাই না? তাহলে আমরা কি এটা লিখতে পারি? ইকে ইজ প্রপোর্শনাল টু পি স্কোয়ার, ইকে হচ্ছে পি স্কোয়ারের সমানুপাতিক, লিখতে পারি তো, তাই না? যে ইকে পি স্কোয়ারের সমানুপাতিক, দেখো তো লিখতে পারি, কারণ এম কি? এম হচ্ছে ধ্রুবক। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, এখন আমরা কি করব? এখন আমরা ধরি প্রথম যে গতিশক্তি, মানে কি
মানে হচ্ছে প্রথম গতিশক্তি, মানে বাড়ার পরে গতিশক্তি না, কিন্তু প্রথম গতিশক্তি আমরা ধরি EK1, প্রথম গতিশক্তি। ঠিক আছে, এটা কি আমরা লিখে দিই যে প্রথম গতিশক্তি, এটা বা প্রাথমিক গতিশক্তি। ঠিক আছে, প্রথম না, আমরা প্রাথমিক লিখি, ভাষাগুলো একটু সুন্দর করে লিখতে হবে। ঠিক আছে, প্রাথমিক গতিশক্তি। EK2 এটা ধরো পরবর্তী, হ্যাঁ, পরবর্তী যে গতিশক্তিটা হবে, মানে কি 100% বাড়ার, মানে বাড়ানোর পরে যে গতিশক্তি হবে সেটাই হবে হচ্ছে আমার EK2। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো, তারপরে কি আমার ভরবেগ, তাই না, ভরবেগ P1, এটা ধরি হচ্ছে প্রাথমিক বা আদি ভরবেগ। ঠিক আছে, প্রাথমিক বা আদি ভরবেগ এটা। আর P2 এটা পরবর্তী বা শেষ, তোমার ইচ্ছা। ঠিক আছে, পরবর্তী শেষ, আমরা শেষ লিখি, পরবর্তী লেখার দরকার নেই, শেষ ভরবেগ। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমরা একটা সমীকরণ ক্রিয়েট করি। ঠিক আছে, এখন যেহেতু এটা সমানুপাতিক, তাই না, তাহলে আমরা এটা লিখতে পারি, দেখো যে কোনো সূত্র থেকে লেখা যায় EK1 ডিভাইডেড বাই EK2 সমান সমান P1 স্কয়ার ডিভাইডেড বাই P2 স্কয়ার। খেয়াল করো, যখনই সমানুপাতিক যখন এমন হবে তখন তুমি এটা থেকে এই সমীকরণ লিখে ফেলতে পারো, যে যা তিনটি মান জানা থাকলে পরেরটা জানা যাবে। ঠিক আছে, এই টাইপের, যে EK1 বাই EK2 ইজ ইকুয়াল টু P1 স্কয়ার বাই P2 স্কয়ার। সমানুপাতিক দেওয়া থাকলে তুমি সূত্রগুলা এইভাবে লিখতে পারো, এই নিয়মে। ঠিক আছে, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো তো, যে ভরবেগ 100% বাড়লে, ঠিক আছে, গতিশক্তি কত পার্সেন্ট বাড়বে? আচ্ছা আমি মানে বাড়ানো হচ্ছে কাকে? ভরবেগকে, তাই না? তার মানে P2 কে। P1 তো প্রাথমিক, এই প্রাথমিককে বাড়ানোর পরে, প্রাথমিক থেকে বাড়ানোর পরে আমার P2 পাচ্ছি, তাই না? তাহলে P2 আমরা শেষ ভরবেগ আমরা কি লিখতে পারি খেয়াল করো তো। আচ্ছা ধরো যে একজনের ওজন হচ্ছে 50 কেজি। ঠিক আছে, এবার আমি বললাম যে 5 কেজি বাড়িয়েছে তার ওজন। ঠিক আছে, তাহলে আমরা কি করবো বলতো, প্রাথমিক যে ওজনটা ছিল ওইটার সাথেই তো আমরা যতটুক বেড়েছে অতটুক যোগ করব, তাই না? তাহলে আমরা কি করব, যেহেতু 100% বাড়ানোর কথা বলা হয়েছে, তাহলে আমরা কি আগে যে ভরবেগটা ছিল P1, এইটার সাথে আমার যতটুকু বাড়তেছে আমরা অতটুকুই যোগ করব। ঠিক আছে, তাহলে P1 হচ্ছে আমার প্রাথমিক, আর বাড়তেছে কতটুকু 100%, তাই না? তাহলে ভরবেগের 100%, আগের ভরবেগের 100% বাড়তেছে, তার মানে P1 এর সাথে আমরা কত যোগ করব, তার 100%। 100% অফ P1। তাহলে হিসাব করো তো কি হচ্ছে, P1 প্লাস 100% অফ P1 মানে কি 100 ডিভাইডেড বাই 100, তাই না? তো P1 ভেঙে দেখাই দিলাম, তাহলে কি হলো 2P1 হলো, তাই না? খেয়াল করো P2 সমান সমান আমরা কি লিখতে পারি, 2P1। ওকে, আচ্ছা এখন আসো আমরা মান বসাই, EK1 EK2। ঠিক আছে, আমরা EK2 এর মান বের করব, কারণ কি পরে গতিশক্তি কত পার্সেন্ট বাড়বে এটা বলছে। EK2 সমান কি হয় হিসাব করো তো, P1 এর মান কত, P1 এর মান P1 এ, তাই না? আর P2 এর মান কত দেখো তো, P2 এর মান 2P1 হয়েছে। খেয়াল করো P2 এর মান কত হয়েছে, 2P1। তাহলে এটা আমরা 2P1 স্কয়ার করলে কি হচ্ছে, 4P1 স্কয়ার হচ্ছে, তাই না? তাই তো, আচ্ছা তাই, তাহলে P1 স্কয়ার P1 স্কয়ার কাটা যায়, তাহলে কি হচ্ছে খেয়াল করো তো 1/4 থাকতেছে, তাই না? তাহলে খেয়াল করো তো কি হচ্ছে, EK2 সমান সমান 4 EK1। তার মানে কি হচ্ছে, পরবর্তী যে গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি, পরবর্তী যে গতিশক্তি সেটি হচ্ছে কি প্রাথমিক গতিশক্তির 4 গুণ। পরবর্তী গতিশক্তিটি হচ্ছে প্রাথমিক গতিশক্তির 4 গুণ। আমার তো বলে নাই যে কত গুণ হবে বা কত পার্সেন্ট হবে, আমার বলেছে যে কত পার্সেন্ট বাড়বে। এই যে শুরুতে আমি বলছিলাম যে এই কিওয়ার্ড গুলো মনে রাখবা, কত পার্সেন্ট বাড়বে মানে কি খেয়াল করো, প্রথমে ছিল 1 টাকা, পরে হলো 4 টাকা, কয় টাকা বাড়লো, 4 - 1 3 টাকা বাড়লো না, এটাই কিন্তু আমার চেয়েছে। তাহলে খেয়াল করো ডেল ইকে মানে কাইনেটিক এনার্জি পরিবর্তন, ডেল দিয়ে আমরা কি পরিবর্তন বুঝি। ঠিক আছে, তাহলে আমরা কি করব খেয়াল করো তো, এখানে EK2 - EK1
পরেরটা থেকে আগেরটা বিয়োগ করব, তাহলে আমরা পার্থক্য পাবো, মানে কতটুকু বাড়তেছে ওটা পাবো। আমার কিন্তু কতটুকু বাড়বে এটা বলছে, ঠিক আছে। তাহলে ইকে টু এর ভ্যালু কত, 4 ইকে 1 মাইনাস ইকে 1, তাহলে কত হচ্ছে 3 ইকে 1, তাই না? তাহলে বাড়তেছে কতটুকু। এখন এইটাকে আমরা শতকরায় প্রকাশ করি, দেখো 100% দিয়ে গুণ দিই, তাহলে হচ্ছে কত 300% অফ ইকে 1। হ্যাঁ, তাহলে কত শতাংশ বাড়ছে আমার ইকে 1 এর, মানে শুরুতে যে গতিশক্তি ছিল তার 300% আমার গতিশক্তি বেড়ে যাচ্ছে। আশা করি ভাই অঙ্কটি বুঝতে পেরেছো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।